অন্তর্বর্তী সরকার আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে। সে লক্ষ্যে সার্বিক প্রস্তুতি এগিয়ে নিচ্ছে নির্বাচন কমিশন, প্রস্তুতি নিচ্ছে বড় রাজনৈতিক দলগুলো। তবে নির্বাচনের প্রস্তুতির তোড়জোড় চললেও পর্দার অন্তরালে গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে, এমনটি মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এমন পরিস্থিতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, নির্বাচন বানচালের ষড়যন্ত্র হচ্ছে। তিনি আর অভিযোগ করেন, গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, সরকারের একটি অংশ এমনটি চায় না। একদিকে ষড়যন্ত্র, অন্যদিকে অনৈক্যের রাজনীতিতে পুরো রাজনৈতিক অঙ্গন যেন পরিণত হয়েছে ঘৃণা চাষের উর্বর ভূমিতে, যেখানে যুক্তির বদলে দেখা যাচ্ছে গালিগালাজ, মতবিরোধের জায়গায় অপমান, আর ভিন্ন মতের প্রতি শ্রদ্ধার জায়গায় দেখানো হচ্ছে বিদ্বেষ। রাজনৈতিক সংস্কৃতি এবং এই মুহূর্তের রাজনৈতিক বাস্তবতা আজকের আলোচনায় আনবো। দর্শক, আমি ফারনাজ জুই, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক। নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আজকের আলোচনায় আমার মুখোমুখি হয়েছেন আবু আলম শহীদ খান, সাবেক সচিব ও রাজনীতি বিশ্লেষক। স্বাগত জানাচ্ছি আপনাকে। যেমনটি বলছিলাম যে এই মুহূর্তে রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আমরা দেখছি নানামুখী আলোচনা চলছে তর্ক বিতর্ক, যেখানে আমরা দেখছি যে ভিন্ন মতের প্রতি শ্রদ্ধা নিবেদনের জায়গায় সেখানে বিদ্বেষ ছড়ানো হচ্ছে এবং গালিগালাজ রাজনীতির স্ট্যান্ডার্ডে আনা হয়েছে। এই বিষয়টিকে আসলে আপনি কিভাবে দেখেন? না, এই রাজনৈতিক সংস্কৃতিকে আপনি তো সংস্কৃতি বলতে পারেন না, অপসংস্কৃতি বলেন। এটা অপসংস্কৃতি বলতে পারেন। এই যে অশ্লীলতা, ঘৃণা, অভব্যতা, অসভ্যতা, এবং আমরা যা দেখি মাঝে মাঝে যে মব তৈরি করে এবং কোনো লোকের বাসার সামনে যে আপনি যে গালিগালাজ করলেন, যে পোস্টারে যা লিখে রাখলেন, তো সেগুলো তো মানে পড়াও যায় না। আমি জানি না এই গালাগাল কিভাবে রাজনৈতিক সংস্কৃতি বা অপসংস্কৃতির একটা অংশ হয়ে গেল, বাট এখন অংশ হয়ে গেছে। এবং সাইবার বুলিং এবং চরিত্র হননের বিষয়গুলো তো আছে। 5ই আগস্টের পর বেশি করে হয়েছে। 5ই আগস্টের আগে গালাগালি ছিল না, এরকম না, ছিল গালাগালি বা বিদ্রুপ, শ্লেষাত্মক কথাবার্তা, এগুলো ছিল এবং পার্লামেন্টে তো অনেক বিতর্ক হতো, বাট কখনোই এই পর্যায়ে রাজনীতি যায়নি। সুতরাং আমাদের এই যে অভ্যুত্থানের সাথে এটার সম্পর্ক আছে এরকম তো বলা যাবে না, বাট অভ্যুত্থানের পরবর্তীকালে আমরা এইসব দেখছি, নানান ধরনের গালিগালাজ, নানান ধরনের কথাবার্তা, অশ্লীলতা। আপনি ধরেন যে আমার তরুণ বয়সে আমি কর্মী ছিলাম, রাজনৈতিক কর্মী ছিলাম, এবং আমরা মিছিল করতাম, পুলিশের বিরুদ্ধে মিছিল করতাম, মানে পুলিশের বিরুদ্ধে স্লোগান তুলতাম। কি স্লোগান তুলতাম? পুলিশ তুমি যতই মারো তোমার বেতন 112। 2 বছর পর মনে হলো যে না, 112 তো এখন বেতন নেই, এটা একেবারে 70-এর দশকের প্রথম দিককার কথা। বেতন বাড়লো, তো আমরা বললাম পুলিশ তুমি যতই মারো তোমার বেতন 312। এইভাবে 512 পর্যন্ত গেল বা 712। এইটা ছিল স্লোগান। এখন আমি সেদিন রাস্তায় দেখলাম স্লোগানগুলো মোছাও হয় না। কেন মোছা হয় না এটা সরকার ভালো বলতে পারবেন। লেখা আছে গুলিকর খানকির পোলা, কোট অ্যান্ড কোট খানকির পোলা, মানে আপনি পুলিশকে কি ভাষায় গালি দিচ্ছেন? গুলিকর খানকির পোলা। ওইটা তো উচ্চারণ করা গেল আপনার অনুষ্ঠানে, কিন্তু আপনার অনুষ্ঠানে আমি এমন কিছু উচ্চারণ করতে পারবো না, শব্দ আছে যেটা আসলে উচ্চারণ করার মতো যোগ্যই না। আপনার সামনে তো উচ্চারণ করাই যায় না, কিন্তু ওনারা করেন এবং মেয়েরাও করছে। আধুনিক মেয়ে তারা নাকি, তো আধুনিক মেয়েরা বা আধুনিক ছেলেরা বা জেন জি নাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাদ যাচ্ছে না, যেমন সমাজের অগ্রগামী তরুণ যারা, সচেতন নাগরিক যারা, তারাও করছে, কেউ বাদ নাই। মানে এটা কি, মানে এটা কি ধরনের পরিবেশ এবং কি শিখলাম আমরা বা কি শিখালাম? এটা নিশ্চয়ই শিখেছে, মানে গালিগালাজ তাদেরকে শেখানো হয়েছে। গালিগালাজ না শেখানো হলে এই গালিগালাজ তো তার পরিবার থেকে শিখে আসেনি। আমাদের পরিবারে উৎসাহ দিচ্ছে, শেখাচ্ছে, প্রথম শেখালো, এরপরে এসব উৎসাহ দেওয়া হচ্ছে। শেখানো তো হয়েছেই বটে, তারপরে এখন উৎসাহ দেওয়া হয় যে তোমরা এটা করো, এবং সেখানে কোনো বাধা নেই, বাধাবিহীন ভাবে আপনি কুরুচিপূর্ণ মন্তব্যের দায় রাজনৈতিক দলগুলো এড়াতে পারে কি? আমরা কেউই এড়াতে পারি না। রাজনৈতিক দলগুলো তো বড় দায়, কেন তাদের কর্মীরা যদি আচরণ করে, তাদের তরুণ কর্মীরা, তাহলে তাদের দায় বেশি। বাট আমাদের সমাজেরও দায় আছে। আমরা কয়জন এই বিষয়ে কথা বলছি, কেন আমরা প্রতিবাদ করছি না? হয়তো আমরা ওই সামনে যে মবের সামনে প্রতিবাদ করতে গেলে আমরা যারা ভদ্রলোক আছি নিজেদেরকে বলি, তাদের হয়তো ভাবেন যে তারাও অপমানিত হবেন, কিন্তু আমরা তো কথা বলতে পারি। আক্রমণের শিকার না হলে প্রতিবাদটুকু করা যায় তো। প্রতিবাদটুকু তো ওই আপনার সামনে যে করলে তো হবে না। এখন যেমন আপনি আলোচনা আনলেন, তা আমাদের প্রতিবাদ হচ্ছে না, এটাই তো আমাদের প্রতিবাদ, যে আপনারা এইসব কুরুচিপূর্ণ স্লোগান থেকে দূরে সরেন, আপনারা ভালো স্লোগান দেন। আমাদের ধরেন, আমাদের তো স্লোগানের
আসলে বাংলাদেশ কিন্তু স্লোগান যেসব তৈরি করেছিল, এটা পার্শ্ববর্তী দেশ ভারতেও তারা এটা তৈরি করতে পারেনি। আমাদের মুক্তিযুদ্ধের স্লোগান যখন ভারতে দেওয়া হতো, কলকাতায় মিছিল টিছিল হতো, দেওয়া হতো, ওরা অবাক হয়ে তাকিয়ে থাকতো। বলা হতো যে স্লোগানে মানুষের গুজবাম্পস হতো। তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা, তাই না? এই যে স্লোগান পেন্ডিনা ঢাকা ঢাকা ঢাকা, বা আরও যে স্লোগানটা আমরা, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, এটা একটা খুবই অ্যাগ্রেসিভ স্লোগান, রক্তের বন্যায় অন্যায় ভেসে যাবে, কিন্তু অশ্লীল ছিল না। এরকম অনেক স্লোগান তৈরি হয়েছিল এবং অনেক স্লোগান এর মধ্য দিয়ে আমাদের এই যে গণযুদ্ধ এবং গণ অভ্যুত্থান, এগুলো তো গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা পেয়েছিলাম। স্লোগান ছিল, ভালো স্লোগান ছিল, ভালো রাজনীতি ছিল, কিন্তু এখন তো রাজনীতির যে অবস্থায় গেছে সেখানে আপনি এটা ভালো রাজনীতি তো বলতেই পারেন না। এবং আমাদের রাজনৈতিক দলগুলোকে আরও পরিষ্কারভাবে এই অশ্লীলতার বিরুদ্ধে অবস্থান নিতে হবে, এই ঘৃণা ছড়ানোর বিরুদ্ধে অবস্থান নিতে হবে, কিন্তু তারা তো অবস্থান নিচ্ছেন না। তারা ভাবছেন ওই রকম ওই কবিতার মতো হিটলারের সময়, যে একজনকে ধরতে আসলো, আমি তো সেই দলের না, আমি চুপ করে থাকলাম। তারপর আবার আরেকজনকে ধরতে আসলো, আমি তো সেই দলের না, আমি চুপ করে থাকলাম। তারপর আবার আরেকজনকে ধরতে আসলো, আমি চুপ করে থাকলাম। তারপর যখন আমাকে ধরতে আসলো তখন তো কেউ বলার মতো কেউ ছিল না, মানে সবাই চলে গেছে। তো এই অবস্থায় কি আমরা যাচ্ছি কিনা এমন জায়গায়, যে যেখানে আমরা কিছুই বলতে পারবো না, কিছুই করতে পারবো না, এবং আমরা এরকম মেনে নিব এবং আমরা মাথা নিচু করে চলতে থাকবো, মানে অদ্ভুত একটা সমাজের দিকে আমরা যাচ্ছি কিনা সেটা আমাদের চিন্তা করতে হবে। এবং বলা হয়ে থাকে যে পতিত স্বৈরাচার শেখ হাসিনা প্রতিপক্ষকে আক্রমণাত্মক ভাষায় কথা বলতো, খোঁচা দিয়ে কথা বলতো, অসম্মান করে কথা বলতো, কিন্তু তার যে পরিণাম হয়েছে সেটি থেকে রাজনৈতিক দলগুলো শিক্ষা নিচ্ছে কি? না, উনি যে ভাষায় কথা বলতেন নিশ্চয়ই সেটা খোঁচা দেওয়ার ভাষা, আপনি তাই শ্লেষাত্মক ভাষা, আক্রমণ করেছেন। এই যে রাজাকারের নাতিপুতি বলেছেন, কি কনটেক্সটে বলেছেন সেগুলো তার আমরা আলোচনা করি না। তো সব মিলিয়ে তার আক্রমণাত্মক ছিল, এবং তার আপনি যেটা বললেন যে এইসব কারণে জনমনে যে ক্ষোভ দুঃখ বেদনা জন্ম নিয়েছিল, তার কারণেই তো তাকে চলে যেতে হয়েছে দেশ ছেড়ে। তার চেয়ে তো ভাষা এখন আরও খারাপ। আপনি ওই ভাষায় কথা বললেই যদি আপনি একজনকে তাড়িয়ে দেন, একজনকে যদি পালিয়ে যেতে হয়, তাহলে তো আপনি যে ভাষায় এখন কথা বলছেন তার পরিণাম কী হবে এটা চিন্তা করতে হবে। নাকি এইটাই আমাদের রাজনৈতিক সংস্কৃতি অপসংস্কৃতি হয়ে যাবে, এইভাবে রাজনীতি চলবে কিনা এটাও একটা প্রশ্ন। আপনি ঠিক এভাবে রাজনীতি চললে কোথায় ধাবিত হব আমরা? আপনি ধাবিত হবেন একেবারে গাড্ডার মধ্যে, ওই আবর্জনার বাক্সের মধ্যে ধাবিত হবেন, তাই না? গার্বেজের মধ্যে চলে যাবেন। অলরেডি আমরা গার্বেজের মধ্যে আছি, আরও গার্বেজের মধ্যে ঢুকে যাবেন। তো এইখানে মুখ থুবড়ে পড়বে পুরো জাতি গার্বেজের মধ্যে। এবং লেখাপড়া, যেটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কথা আপনি বলছিলেন, যে উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ছেলেমেয়েরা বা তরুণরা এই অনেকে গালিগালাজ করছে, তো তার মানে কি? তার মানে কি আমরা সারা দেশের শিক্ষা ব্যবস্থা এমন একটা জিনিস ঘটে যাচ্ছে যে যেখানে আর মানে শিক্ষা নাই। তো শিক্ষার মধ্যে তো এসব নাই। আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে সাহিত্যের থেকে কিছুটা বিচ্যুতি ঘটেছে। যদি আপনি বলেন যে 60-এর দশকে 70-এর দশকে যে নাটক সিনেমা গল্প বা যা পড়তাম আমরা, সেটার যে সাহিত্য মূল্য ছিল তার চেয়ে আমরা এখন জনগণের সাহিত্যে গিয়েছি। আমরা কলোকিয়াল ভাষা ইউজ করতেছি, যেটা আপনি 60-70-এর দশকে কোনো অ্যাঙ্কর, কোনো নিউজ কাস্টার, কোনো নাটকে আপনি এটা পেতেন না। একেবারে বইয়ের ভাষায় তারা কথা বলতেন, মনে হতো আরোপিত। আমরা বলতাম একেবারে বইয়ের ভাষায় তারা কথা বলেন। সেখান থেকে আমরা কিছুটা পরিবর্তন করেছিলাম, যে আমরা কলোকিয়াল ল্যাঙ্গুয়েজে গিয়েছিলাম। আমাদের অন্য কলোকিয়াল ল্যাঙ্গুয়েজ, চাটগাইয়া ল্যাঙ্গুয়েজ অথবা সিলোটি অথবা রংপুর, আমরা এইসব ভাষাও নিয়ে এসেছি, কিন্তু সেটা তো অশ্লীল ছিল না। তো সেইখান থেকে আপনি এখন যে পর্যায়ে যাচ্ছেন, যে অশ্লীলতার পর্যায়ে আমরা গিয়েছি, সেই অশ্লীলতা থেকে আসলে আমি মুক্তি চাই। আমি একজন নাগরিক হিসেবে মুক্তি চাই। এটা আর নেওয়া যাচ্ছে না। এবং এগুলো তো আপনার সোশ্যাল মিডিয়ায় এমনভাবে প্রচার করা হয়, এমনকি আপনার প্রিন্ট মিডিয়া এবং আপনাদের মিডিয়ায়, ইলেকট্রনিক মিডিয়ায় এসব তো দেখানো হয় যে স্লোগানটা কী লেখা আছে। এটা আপনি একটা পরিবারের মধ্যে আপনি যদি শিশুটি আপনাকে প্রশ্ন করে, আপনার সন্তান যদি আপনাকে প্রশ্ন করে, কারণ নাতিপুতি যদি প্রশ্ন করে যে এটার অর্থ কী, এটার উত্তর কি আমরা দিতে পারবো? সুযোগ আছে কি? উত্তর দিতে পারবো আমরা? দিতে পারবো না। তো তার মানে কি, কিরকম লজ্জার মধ্যে আমরা গোটা সোসাইটি চলে যাচ্ছি। এবং বলা হয়ে থাকে যে বিপ্লব পরবর্তী যে কোনো দেশ খুব টার্মোইলের ভেতর দিয়ে যায়, সেই মানে সময়টাই কি আমরা অতিক্রম করছি কিনা? সেই টার্মোইলের মধ্যে আমাদের বিপ্লবের ইতিহাসগুলো পড়তে হবে, যে সেখানে এরকম গালিগালাজ ছিল কিনা। আমরা তো এখন বিপ্লবের রেফারেন্স দিলে ফ্রেঞ্চ রেভলিউশনের কথা বলি, সেটা তো 200 বছর আগের ব্যাপার, তাই না? তাহলে ধরেন
এই এই সময়ে কতটা এরকম গালিগালাজ ছিল, টার্মোইল ছিল, সেই টার্মোইলটা হলো রাজনৈতিক। আপনি প্রথম ফরাসি বিপ্লবের পরে তো আপনি গিলোটিন করা হয়েছে, এবং সেই গিলোটিনে প্রথম যারা সম্রাটরা ছিলেন, রাজারা ছিলেন, তাদের গিলোটিন করা হয়েছে। এরপরে দেখা গেল পরের 2 বছরের মধ্যে সব বিপ্লবীদের গিলোটিন হয়ে গেল। দ্বিতীয় ফরাসি বিপ্লবেও আপনার এই ধরনের ঘটনা ঘটেছে, এবং 3 বছরের মাথায় 1951 সালে আবার পুরানো ফর্মে ফিরে গেছে ফরাসি, যে একটা প্রেসিডেন্সিয়াল পদ্ধতি। এবং লুই নেপোলিয়ন যিনি প্রেসিডেন্ট হয়েছিলেন ভিক্টর হুগোকে হারিয়ে, তিনি পরে সম্রাট ঘোষণা করলেন, এবং 1870 পর্যন্ত এটা চলেছিল। তো যেসব দেশে বিপ্লব হয়েছে সেসব দেশের সংস্কৃতির এত অধঃপতন হয়েছে বলে আমার মনে হয় না। আমি যতটুকু পড়ালেখা করেছি, খুব বেশি আমি পড়ালেখা করার সুযোগ পাইনি, ইতিহাসবেত্তা নয় আমি, সুতরাং আমি জানি যে এত খারাপ অবস্থা যায়নি। শুধু গালিগালাজি আটকে নেই, আমরা কতটা আসলে নারী বান্ধব রাজনৈতিক অঙ্গন তৈরি করতে পেরেছি, কিংবা নারীদের জন্য কতটা অনুকূল পরিবেশ আমরা তৈরি করতে পেরেছি, সেটিও নিশ্চয়ই একটি প্রশ্ন। অফকোর্স একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কারণ নারীরাই তো আমাদের অর্ধেক। এবং আমরা যখন এই বিদ্রোহের সময় বা ক্ষোভের সময় বা অভ্যুত্থানের সময় আমরা নারীদেরকে কিন্তু সামনের দিকে রেখেছিলাম, এবং নারীরা কিন্তু রক্ষা করেছে আমাদের আন্দোলনকারী তরুণদেরকে। আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেভাবে নগ্নভাবে নারীদের সাইবার বুলিং করা হয়, সে ঘটনার কোনো আমরা প্রতিরোধ দেখি কি? না, সেটা তো দেখি না। প্রথম কথা হচ্ছে যে আমরা তো নারীদের সাথে বিট্রে করলাম, বিশ্বাসঘাতকতা বলতে পারেন এটাকে, যে নারীদেরকে আমরা সামনে এগিয়ে নিলাম। তারপর যেই একটা অভ্যুত্থান হলো, যেই শেখ হাসিনা চলে গেলেন, যেই সরকারের পতন হলো, তখন থেকে নারীদেরকে আপনি সাইড লাইনে দিতে থাকলেন, তাদেরকে ওখান থেকে ডিলিট করে দেওয়ার মতো, মানে আপনি নাই, তাদের নাই হয়ে গেল তারা। এবং নাই হওয়ার পরে নারীদের অপমান করা শুরু হলো। আপনি কী ধরনের পোশাক পরবেন, আপনি কীভাবে হাঁটবেন, আপনি কি করতে পারেন, কি করতে পারেন না। এবং যারা নারীদেরকে এরকম অপমান করলো তাদেরকে কিন্তু আমরা খুব আদর যত্ন করলাম, তাদের কাউকে কাউকে তো আমরা কোর্ট থেকে মুক্ত করলাম। তাহলে কি নারীরা এজেন্ডা বাস্তবায়নের একটা উপাদান হয়েছে মনে হতে পারে, বাট নারীদেরকে এই সংগ্রামটা চালু রাখতে হবে। এজেন্ডা বাস্তবায়নের এখন মনে হচ্ছে যে তাদেরকে এজেন্ডা বাস্তবায়নের জন্য ব্যবহার করা হয়েছে, উপাদান হতে পারে, ব্যবহার করা হয়েছে তো বটেই। এখন নারীরা অনেকেই তা অনুভব করছেন, এবং নারীদের সাথে আসলে বিট্রে করা হয়েছে। এবং নারীদেরকে তাদের যে অংশ, যদি ডক্টর ইউনূস মনে করেন যে এই যে তিনি যেভাবে ছাত্রদের রাজনীতিতে উৎসাহিত করেছেন, একটা দল করার ব্যাপারে উৎসাহিত করেছেন, ছাত্র প্রতিনিধিরা সেখানে উপদেষ্টা পরিষদে গিয়েছে, সেখানে তো আমরা নারীদের দেখি নাই, বা এই ছাত্রদের দলের মধ্যে আমরা নারীদেরকে এরকম দেখি না, 2-1 জনকে দেখি। এবং নারীদেরকে যে মূল্যায়ন করা দরকার ছিল সেই মূল্যায়ন তো আমরা করতে দেখি না। এটার শুধু কি আন্দোলন সংগ্রাম, রাজনীতিতেও কি নারীদের কৃতিত্বের মূল্যায়ন হয়? সেটাই তো, আন্দোলন সংগ্রামের পরে তো রাজনীতির মূল্যায়ন হতে হবে। আন্দোলন সংগ্রামের কারণে যে পরিবর্তন, সেই পরিবর্তনে নারীদের মূল্যায়ন হতে হবে না। আমাদের সব দলগুলো বসে তো আপনার 10%-এর উপরে উঠলো না, যে তারা এর আগেই 2008 সালেই প্রস্তাব ছিল যে 33% নারীকে আনতে হবে পার্লামেন্টে, সেটা তো আমরা আনতেই পারিনি, এবং ওটা কোনো বাধ্যবাধকতা ছিল না। বাট এখন যখন আমরা আলোচনা করলাম, এর জন্য কি আমাদের রাজনৈতিক চর্চা নাকি পুরুষতান্ত্রিক মানসিকতা, কোনটি দায়ী? পুরুষতান্ত্রিক মানসিকতা। রাজনৈতিক চর্চায় পুরুষতন্ত্র তো একেবারে গেড়ে বসে আছে। আর আমাদের মতো একটা দেশে যেখানে মুসলিম মেজরিটি, সেখানে আমি ধর্মীয় ব্যাখ্যা দিয়ে তো আমি পুরুষদেরকে সামনে আনি। আমরা তো কোনো কোনো সময় বলেই ফেলি যে নারীরা তো উৎপাদনের যন্ত্র, কাজের যন্ত্র, তারা বাসা বাড়িতে থাকবে, কাজকর্ম করবে, পতি সেবা করবে, মানে নিজেদের ছেলে মেয়ের সেবা করবে, রান্নাবান্না করবে, এইসবের মধ্যে আমরা ঠেকিয়ে রাখতে চাই। তো সেটাতে থেকে বড় পরিবর্তন হয়ে গেছে, বিকজ আমাদের নারীরা অনেক কাজে চলে আসছেন, বিশেষ করে গার্মেন্টস সেক্টরে 45 লক্ষ শ্রমিকের মধ্যে আপনি 35 লক্ষই নারী। তো নারীরা আছেন, নারীরা কাজে বেরিয়েছেন, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে কিন্তু সারা পৃথিবীতে নারীরা বন্দী ছিলেন, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। খুব কম নারীকে আমরা বাইরে দেখেছি। বাট দ্বিতীয় বিশ্বযুদ্ধে লক্ষ লক্ষ মানুষের প্রাণ চলে যাওয়ার পরে আপনার এই যে সেক্টরে, যে উৎপাদনশীল সেক্টরে বা আপনার সেবা সেক্টরে, ইন্ডাস্ট্রিতে তখন কাজের লোকের অভাব দেখা গেল। তখন কিন্তু নারীদেরকে তারা কাজে আনলেন, এবং যখনই নারীরা নিজের পায়ে দাঁড়ালেন, তারা কর্মজগতে প্রবেশ করলেন, তখন তাদের অধিকার নিয়ে তারা সরব হলেন, এবং তারা অনেক অধিকার তাদের জন্য দেওয়া হলো তাদেরকে। কিন্তু আমরা সেখান থেকে পিছিয়ে আছি। বিশেষ করে আমরা এই যে আরব পেনিনসুলা যদি ধরেন, পাকিস্তান এবং বাংলাদেশ, এখানে আপনি দেখবেন যে নারীরা অনেক পিছিয়ে আছে। এখানে নারীদেরকে পুরুষতান্ত্রিক সমাজেও এবং রিলিজিয়াস ফারভার আছে, আপনি ধর্মের ব্যাখ্যা দিয়ে, অপব্যাখ্যা দিয়ে আপনি নারীদেরকে
কর্মক্ষেত্রে আসতে দিবেন না, ওপেন সোসাইটিতে আসতে দিবেন না। তো এইসব তো আছেই। আমাদের দেশে একবার বলা হলো না যে তাদের কাজ, তারা লেখাপড়া করে কী করবে, তাদের কাজ হলো সন্তান প্রতিপালন করা, স্বামীর সেবা করা, শ্বশুর শাশুড়ির সেবা করা। তাদের বেশি 2-3 ক্লাস বা 4 ক্লাস পর্যন্ত পড়লেই হবে। তো সেটা তো একটা বড় আন্দোলন ছিল। তো এই অবস্থায় আপনি নিশ্চয়ই নারীরা আমাদের দেশে নিপীড়িত, বঞ্চিত এবং তাদেরকে এখনও বঞ্চনার শিকার আছেন, এবং এই বঞ্চনা থেকে তাদের কবে মুক্তি হবে সেটা নিয়ে আলোচনা হতে পারে। এটা একটা বড় আলোচনা এবং তাদেরকে মুক্ত করতে হবে। সেই কবে, আজকে তো নজরুলের প্রয়াণ দিবস, সেই কবে নজরুল বলেছে অর্ধেক তার দিয়েছে নর অর্ধেক তার নারী। চিন্তা করেন আপনি, তারপরেও আমাদের কোনো পরিবর্তন নেই, আমরা মনেই করি না এরকমভাবে। নিঃসন্দেহে, কিন্তু আমরা রাজনীতির আলোচনায় ফিরতে চাই, একটা বিরতি নিয়ে ফিরছি। দর্শকদের সাম্প্রতিকের এই পর্যায়ে একটা বিরতি নিচ্ছি, সাথেই থাকুন। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব আবু আলম শহীদ খান, যে আলোচনায় আমরা ছিলাম, একদিকে আমরা দেখছি যে নির্বাচনের প্রস্তুতির তোড়জোড় চলছে, কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন পর্দার অন্তরালে গভীর ষড়যন্ত্রের জাল বোনা হচ্ছে। বিএনপি মহাসচিব অভিযোগ করলেন যে গণতন্ত্রের পক্ষের শক্তি ক্ষমতায় আসুক, অন্তর্বর্তী সরকারের একটি অংশ চায় না। তাহলে আসলে নির্বাচন কেন্দ্রিক সংকটের সমাধান হয়েছে সেটি বলার সুযোগ তো নিশ্চয়ই এখনো তৈরি হয়নি। সেটি বলার সুযোগ তৈরি হয়নি। আবার অন্যদিকে যে আমাদের প্রধান উপদেষ্টা যে ঘোষণা দিয়েছিলেন তার 5ই আগস্টের ভাষণে, যে ফেব্রুয়ারির সামনের দিকে, মানে প্রথম ভাগে একটা নির্বাচন হবে এবং তার দপ্তর থেকে নির্বাচন কমিশনকে একটা অনুরোধপত্র দেওয়া হবে। তো পরের দিনই কিন্তু একটা অনুরোধপত্র দেওয়া হয়েছে এবং নির্বাচন কমিশনও বলেছে যে তারা জাতীয় নির্বাচন করার জন্য প্রস্তুত, এবং তারা পরিষ্কার করেছেন যে এটা কোনো গণপরিষদ নির্বাচন হচ্ছে না এবং কোনো লোকাল গভর্নমেন্ট নির্বাচন আগে হবে না। তো সব মিলিয়ে তাদের প্রস্তুতি আছে এবং আগামীকাল বৃহস্পতিবার তারা একটা রোড ম্যাপ ঘোষণা করবেন এবং পুরো শিডিউল ঘোষণা করবেন, বাট রোড ম্যাপ ঘোষণা করবেন, হয়তো কবে কি করছেন তারা এরকম একটা ঘোষণা করবেন। সেই দিক যদি বিবেচনা করেন তাহলে সরকারের প্রধান উপদেষ্টা, তার দপ্তর এবং নির্বাচন কমিশন তারা মোটামুটি একটা লাইনে আছে, যে একই সরল রেখে যে তারা নির্বাচনের জন্য কাজ করছেন। সরকারের মধ্যে সরকার আছে এরকম কথা বলা হয়, এবং সরকারের ভেতরের অংশ যদি বলা হয়, যে যদি আমরা ধরে নেই যে, বা অনেকেই বলেন বা এটাই সত্য, যে এনসিপি হচ্ছে সরকারের দল, এটাকে কিংস পার্টি বলেন কেউ, বাট সরকার এটা, মানে সরকার প্রধান উপদেষ্টার উৎসাহে এই দলটা গঠিত হয়েছে এবং সেখানে 2 জন উপদেষ্টা রিজাইন করে তারা ওই দলটা গঠন করেছেন। বলা হয় যে ওই এখনও উপদেষ্টা পরিষদে তাদের প্রতিনিধিত্ব করছেন আরও 2 জন আছেন। তো তারা এবং অন্য কেউ হয়তো সরকারের মধ্য থেকে তারা চান না যে নির্বাচনটা এই সময় হোক, এরকম একটা অভিযোগ আছে এবং অভিযোগের পক্ষে অনেক কথাবার্তা বলা হয়, যুক্তি আছে। যেমন ধরেন, তারা বলেন যে তারা এখন যে সুযোগ সুবিধা পাচ্ছেন, কিছু কিছু দল এবং যারা উপদেষ্টা পরিষদে আছেন তারা যে সুবিধাগুলো পাচ্ছেন, সেই সুবিধাগুলো তো একটা নির্বাচন হলে আর থাকবে না। খুব স্বাভাবিক, কারণ একটা নির্বাচনে জনগণ যাদেরকে ভোট দেবে এবং জনগণ যাদেরকে নির্বাচিত করবে তারাই দায়িত্ব নেবেন। তো তারা দায়িত্ব নিলে নিশ্চয়ই এখন যারা দায়িত্বে আছেন, যারা নির্বাচিত নন, যারা বিভিন্ন এনজিও থেকে আসছেন, বা এই যে আপনার এনসিপির সাথে যাদের যোগসূত্র আছে বা যারা আন্দোলনে ছিলেন, তো তাদের তো তখন আর দায়িত্ব থাকবে না। এমনকি এরকমও শোনা যায়, আমি সচিবালয়ে যাইনি সুতরাং আমি নিজে প্রত্যক্ষ করিনি, বাট শোনা যায় যে প্রত্যেক মন্ত্রণালয়ে আপনার সমন্বয়কদের একটা প্রতিনিধি দল আছে, একজন নাম প্রতিনিধি দল আছে। তারা এই যে যত সব ফাইল প্রসেস হয় সবগুলো নাকি তারা পরীক্ষা নিরীক্ষা করেন, তারপরে এটা উপদেষ্টার কাছে যায় এবং তারা যেটা বলেন সেটাই উপদেষ্টারা করেন। এবং তাদের এইটার জাজমেন্ট কোয়ালিটি নিয়ে অনেক কথা আছে এখানে। এটা তো দীর্ঘদিনের একটা ট্রেনিংয়ের ব্যাপার। রাজনীতিও যেমন অনেক দিন ধরে রাজনীতি যারা করেন তাদের একটা জায়গায় তারা পৌঁছে যান যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, এবং আমাদের যে সিভিল সার্ভিস রাতারাতি রপ্ত করা সম্ভব না, এটার অনেক দিন সময় লাগে। তো সেই সব কারণে তাদের যে সুবিধাভোগী যারা আছেন, বিভিন্ন ধরনের সুবিধাভোগী, অনেকে বলেন যে এই যে জামাত, ইসলামী দল, আপনার ইভেন বিএনপি তো এখন নির্বাচন চায়, জামাত, ইসলামী দল এবং এনসিপি তারা বিভিন্ন পজিশনে আছেন। বিএনপির পক্ষ থেকে বলেই হয়তো শিক্ষা প্রতিষ্ঠানের ভিসি এবং অন্যান্য যে পদ, কোষাধ্যক্ষ, রেজিস্ট্রার, এইসব পদে জামাতরা দখল করে ফেলেছেন এবং জামাতের বেশ কিছু লোক বিভিন্ন জেলা প্রশাসনে এবং সচিবালয়ে আছেন। জামাত উল্টা বলে যে বিএনপির লোকেরা আছে, এই জন্য লেভেল প্লেইং ফিল্ড নাই, ঠিক আছে, আর চাঁদাবাজির কথা তো তারা বলেনি। তো ইসলামী দলগুলো তাদের যে সুবিধা আছে এখন, তো সেই সুবিধাগুলো থাকবে না, এই কারণে তারাও মনে করেন যে ঠিক আছে। জামাতের তো খুব নির্বাচন কেন্দ্রিক যে শর্ত জুড়ে দিচ্ছে সেটি আসলে
আসলে কতটা গণতান্ত্রিক নাকি নির্বাচন বিলম্বের এক ধরনের পায়তারা? হ্যাঁ, এটা তো নির্বাচন বিলম্বের পায়তারা হিসাবে আপনি ধরবেন। জামাত এবং এনসিপি এখন যে সুবিধাগুলো পাচ্ছে, নির্বাচন হলে তারা সেই সুবিধাগুলো পাবে না। মানে তারা যদি সরকারে থাকে, যেমন তাদের অনেক জায়গা যাদেরকে তারা নিয়োগ দিয়েছেন, নিয়োগ করাতে পেরেছেন, তাদের হয়তো নিয়োগ যারা বাবুল আলম শহীদ খান, সেখানেও তো প্রশ্ন আসে জামাত এনসিপি সুযোগটা পাচ্ছে কিভাবে? ক্ষমতায় তো অন্তর্বর্তী সরকার, তিনি তো দল নিরপেক্ষ। হ্যাঁ, দল নিরপেক্ষ হলে তো এই সুযোগ পাওয়ার কথা না। দল নিরপেক্ষ তো তারা অবশ্যই তারা দল নিরপেক্ষ, কিন্তু তারা দল নিরপেক্ষভাবে যে ধরনের সিদ্ধান্ত নেওয়ার দরকার নিচ্ছেন না, নিতে পারছেন না। তাদের সীমাবদ্ধতা আছে, হয়তো সেই সীমাবদ্ধতা তাদেরকে অতিক্রম করতে হবে। সেই কারণে তো এই অভিযোগগুলো হয়। যেমন বিএনপির বিরুদ্ধে আপনি চাঁদাবাজির অভিযোগ, দখলের অভিযোগ, টেম্পো স্ট্যান্ড দখলের অভিযোগ, এগুলো তো প্রকাশ্যে বলা হচ্ছে। তো আপনি বিএনপি তো প্রায় 9,000 10,000 কর্মীকে শোকজ করেছে, 4,000-এর মতো তারা বহিষ্কার করেছেন, এটা তারা দাবি করেন। তো এবং তারা বলেছেন যে যারা এসবের সাথে জড়িত তাদেরকে আইনের আওতায় নেওয়া হোক। তো সরকার তো সেটাও আইনের আওতায় নেয় না। তার মানে কি? তার মানে ওই যে সরকারের একটা অংশ, তারা এইসব করার মধ্য দিয়ে কি এটা প্রমাণ করতে চায় যে রাজনৈতিক দলগুলোর হাতে, বিশেষ করে যেহেতু বিএনপির সুযোগের সম্ভাবনা বেশি, সেই কারণে বিএনপির হাতে হয়তো দেশ নিরাপদ না। এটা তো একটা বয়ান সৃষ্টি করা হয়েছে এবং বারবার বলা হচ্ছে যে আমরা কি ফেসিবাদে ফিরে যাব নাকি, আমরা কি এরকম একটা নির্বাচন করবো যে নির্বাচন, এটা ডক্টর ইউনূস সাহেব মালয়েশিয়ার সফরে গিয়ে বলেছেন। কিন্তু বারবার প্রশ্ন তোলে যে কেন অপরাধীদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা নেয় না। তো এইটাই তো, অপরাধী এবং মবের বিরুদ্ধে এবং নানান যে অনিয়ম হচ্ছে, অথবা দুর্নীতি যেটা হচ্ছে, অথবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নষ্ট করা হচ্ছে, অপরাধ করা হচ্ছে, তাদের বিরুদ্ধে সরকার তো দায়িত্ব, তাদের প্রথম দায়িত্ব হলো আইন শৃঙ্খলা পরিস্থিতির একেবারে উন্নয়ন করা, ন্যায় বিচার নিশ্চিত করা। এগুলো কিন্তু তারা বলেছেন, এটা আমরা বারবার আলোচনা করছি, এটা তাদের দায়িত্ব, এটা তারা করেন না। না করে কি দেশে এমন একটা অস্থিরতা থাকবে, এবং অস্থিরতা থাকার কারণে অন্যরা এই সুযোগটা নেবে, এবং সে কারণে এইরকম ধারণা করতেই পারে। অস্থিরতা কি কেউ ক্যাশ করতে চাইছে? নিশ্চয়ই, নাহলে অস্থিরতা এত থাকবে কেন? 1 বছর হয়ে গেল তো অস্থিরতা। আমরা তো আরও সরকার দেখেছি, আমরা তত্ত্বাবধায়ক সরকার দেখেছি না? 90 গণঅভ্যুত্থানে 8 বছর একটা স্বৈরশাসন ছিল, তারপর তত্ত্বাবধায়ক সরকার এসেছিল, 3 মাসের মধ্যে তারা একটা নির্বাচন করেছে, এবং অস্থিরতা কম। আমরা তো এত অস্থিরতা দেখিনি, খুবই কম, অল্প সামান্য। শুধু জেনারেল এরশাদকে গ্রেপ্তার করে জেলখানায় নেওয়া হয়েছে, তার বাইরে তো আমরা কিছু দেখিনি। 96 সালে আমরা তো দেখিনি এটা, 2001-এ দেখিনি। ইভেন 2008-এ যে মিলিটারি ব্যাক তত্ত্বাবধায়ক সরকার ছিল, আপনি দেখবেন প্রথম 6 মাস 8 মাস তারা খুব পপুলার ছিলেন, এবং দেশের অনেক জায়গায় অনেক বড় বড় কাজ তারা করতে পেরেছেন। এবং তারা তো সবচেয়ে বড় কাজ করছেন একটা ছবিযুক্ত ভোটার তালিকা। তারা এই যে আরপিও আপনি দেখেন, সেই আরপিও তো তখন তৈরি করা হচ্ছে, যদিও আরপিও কিছু কিছু ধারায় কালাকানুন আছে, জঙ্গি আছে বা জঙ্গলি আছে, সেগুলোকে আপনি বাদ দিতে পারেন। তো এরকম নানান ক্ষেত্রে দেখবেন যে বেশ কিছু ভালো কাজ করেছেন। বাট এই সরকার গত 1 বছরে তাদের কাজের খতিয়ানটা যখন আমরা দেখি, যেসব কাজটা খুব গুরুত্বপূর্ণ, সেই সব কাজের মধ্যে ধরেন আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সেখানে তাদের তো সীমাবদ্ধতা স্পষ্ট, এবং তারা নিজেরাই বলেন এরকম আইন শৃঙ্খলা পরিস্থিতি থাকলে নির্বাচন কীভাবে হবে। তাদের স্বরাষ্ট্র উপদেষ্টা নিয়েও বলেন। আপনার দ্রব্যমূল্যের কথা আলোচনা আসে, দ্রব্যমূল্য তো কোথায় গেছে, আগের চেয়ে খারাপ অবস্থা। শুধুমাত্র রমজান মাসে একটা দ্রব্যমূল্য স্থির ছিল, সেটার জন্য সরকারকে কিন্তু তখন প্রশংসা করা হয়েছে। বাট এখন কি? এখন চালের দাম কত বেড়েছে, আপনি ডালের দাম কত বেড়েছে, অন্যান্য জিনিসের দাম কত বেড়েছে। কাঁচা বাজারে স্বস্তি নেই, বর্ষাকালে একটু অস্বস্তি থাকে, বাট খুব খারাপ অবস্থা, এত খারাপ অবস্থা ছিল না। আপনি ইয়াতে এমপ্লয়মেন্ট কোথায়? কোনো এমপ্লয়মেন্ট নেই। ইনভেস্টমেন্ট কোথায়? নো ইনভেস্টমেন্ট। উল্টা আপনার 28 লক্ষ মানুষ চাকরিহারা হয়েছে। আপনার লাস্ট রিপোর্টে গভর্নমেন্টই বলতেছে যে তাদের দারিদ্র্যসীমার নিচে চলে গেছেন 28% মানুষ, এবং আরো 18% মানুষ দারিদ্র্যসীমার নিচে যাচ্ছে। এবং পিপিআরসির গবেষণায় কিন্তু এমন তথ্য উঠে এসেছে যে দেশে বিগত 3 বছরে দারিদ্র্য বেড়েছে, এবং প্রতি 4 জনের 1 জন এখন গরিব। তার মানে কি? আপনি 4 জনে 1 জন গরিব, মানে 5 কোটি মানুষ। এটা আমরা অনেক আগে থেকে বলছি। 1 কোটি মানুষকে যখন আপনি রেশন কার্ড দেন, যে তাদের খাদ্য সহায়তা দেওয়ার জন্য, যাতে কম মূল্যে তারা খাদ্যটা নিতে পারে, পরিবারের সদস্য মিলে 5 কোটি। তো এখন যদি 28% এবং 18% যোগ করেন, দ্যাট ইজ 46%। ওটা 4 জনে 1 জন না, ওটা কয়েকদিনের মধ্যে, কিছুদিনের মধ্যে, 2-3 মাসের মধ্যে এটা 4 জনে 2 জন হয়ে যাবে। 46% মানে তো অলমোস্ট 50%। তো এত লোক যদি দারিদ্র্যসীমার নিচে চলে যায়, এবং তারা যদি সমাজের যে শৃঙ্খলা, আইন শৃঙ্খলা, সামাজিক যে ভর, সমাজের যে বিভিন্ন স্তরের মানুষের মধ্যে যে থাকে, তাদের মধ্যে যে যোগাযোগ থাকে, সেটা তো সামাজিক শৃঙ্খলাটাই তো ভেঙে যাবে, ভারসাম্য ভেঙে যাবে। তখন তো আরও বেশি আমরা বিপদে পড়বো। তখন তো এই যে নির্বাচন নিয়ে তা আরেকটা ঝামেলা হবে। তো এখন
উনি যে অভিযোগ করেছেন নিশ্চয়ই তার কাছে তথ্য প্রমাণ আছে, যেটার ভিত্তিতে উনি মনে করছেন যে নির্বাচন বানচাল করার জন্য সরকারের ভেতর থেকে চেষ্টা করা হচ্ছে। সেই সঙ্গে বিএনপি মহাসচিব আরো একটু অভিযোগ করেছে যে ভোট বানচালে দিল্লিতে হাসিনাকে 2500 কোটি টাকা দিয়েছে এস আলম। কিন্তু আমার প্রশ্ন হলো যে পতিত স্বৈরাচারের নির্বাচন বানচালের সক্ষমতা আছে কি? আমি রেখে যাচ্ছি প্রশ্নটি, বিরতির পর ফিরছি। দর্শক, দেশের প্রতীকের এই পর্যায়ে আবারও বিরতিতে যাচ্ছি। আবারও আমন্ত্রণ, আপনারা দেখছেন দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সাম্প্রতিক, নিবেদন করছে আড়াইল অ্যাঙ্গেল চ্যানেল অ্যান্ড স্কোয়ার বার। আমরা আবারও ফিরছি আলোচনায়। জনাব বলুন শহীদ খান, যেমনটি বিএনপি মহাসচিব অভিযোগ করেছেন ভোট বানচালে দিল্লিতে হাসিনাকে 2500 কোটি টাকা দিয়েছে এস আলম। আমরা আজ এক দৈনিক পত্রিকায় দেখছিলাম যে এস আলম সম্প্রতি দিল্লি গিয়ে পলাতক শেখ হাসিনার সাথে গোপন বৈঠক করে এবং তাকে 2500 কোটি টাকা হস্তান্তর করে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করে আওয়ামী লীগকে ক্ষমতায় ফেরানোর উদ্দেশ্যে আরো 2000 কোটি টাকা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। প্রতিবেদনটিতে এমন তথ্য আমরা দেখেছি। বাংলাদেশ অস্থিতিশীল হলে স্বৈরাচার ফিরে আসবে, এমন বাস্তবতা আছে কি? প্রথমত 2500 কোটি টাকার যে ব্যাপারটা বলা হচ্ছে, ইসলামের পুরো বিবরণ দেওয়া হয়েছে একটা আইটেমে দেখলাম। মক্কা থেকে শুরু করে মক্কা দুবাই হয়ে দিল্লি, এবং দিল্লিতে কোথায় উঠেছেন, কোন কোন হোটেলে ছিলেন মক্কা এবং দুবাইতে, দিল্লিতে কোন হোটেলে অবরোধে উঠেছিলেন, তারপরে কিভাবে শেখ হাসিনার সাথে দেখা করলেন, সব মিলিয়ে একটা বলা হয়েছে যে এই প্রতিবেদনটা যে তারা 2500 কোটি টাকা অলরেডি দিয়েছেন এবং ভবিষ্যতে আরও 2000 কোটি টাকা দেওয়ার ওয়াদা করেছেন। হ্যাঁ, ধরেন 2500 কোটি টাকা, এটা তো একবারে এরকম বস্তায় ভরে দেওয়া যায় না, নিশ্চয়ই এটা বিভিন্ন পর্যায়ে। ওখানে আবার দেখলাম যে কারা এই টাকাটা ডিল করবেন, 3 জন আওয়ামী নেতা। তো এই সব আপনার প্রতিবেদনের সূত্র এবং প্রতিবেদনের যথার্থতা নিয়ে একটা কোশ্চেন থেকেই যায় যে এটা কতটুকু সত্য কতটুকু সত্য নয়। বাট আপনি অন্য আদার হ্যান্ডে যদি দেখেন, টাকা তো লাগবেই। আপনি এই যে টাকা পেলেই একটা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা যাবে এবং সেটার সুযোগে ফ্যাসিবাদের চলে আসবে দেশে, বা শেখ হাসিনা তার সকল লোকজন নিয়ে দেশে চলে আসবেন, এরকম যে একটা ধারণা করা হচ্ছে, এই ধারণাটা কতটুক বাস্তব এটা বিবেচনা করতে হবে। আমার কাছে মনে হয় এটার কোনো তেমন বাস্তবতা নেই যে এরকম টাকা খরচ করলে কেউ এসে কোনো দেশে এটা করতে পারবেন। যদিও আমরা দেখেছি যে এই যে আন্দোলনের সময় কথা উঠেছে যে আমেরিকা $48 মিলিয়ন খরচ করেছিল আপনার ডিপ স্টেট থিওরির আন্ডারে, বা ডিপ স্টেট যে তাদের প্ল্যান সেটার আন্ডারে। তো কনস্পিরেসিতে তো টাকা পয়সা লাগে। রাজনীতি কি ডিপ স্টেটের প্রভাব মুক্ত কিনা? অবশ্যই মুক্ত না, সেই জন্য কনস্পিরেসি তো থাকবে। এবং আপনি যখন কোনো কিছু করতে চাবেন, ইভেন নির্বাচনও তো আমাদের টাকার উপর নির্ভর করে। আমরা যতই নির্বাচনী আইন করি যে এত টাকার বেশি খরচ করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না, বাট আমাদের নির্বাচনে আমরা কি দেখি, 91 সালে যখন স্বৈরাচার পতনের পর 91 সাল থেকে যে গণতন্ত্রের যাত্রা শুরু হলো, আমরা প্রথম নির্বাচন, দ্বিতীয় নির্বাচন, তৃতীয় নির্বাচনে দেখলাম যে রাজনৈতিক দলগুলো শুধু ক্ষমতায় যাওয়ার বিষয়টাকে প্রায়োরিটি দিয়ে আপনার বড় বড় বিজনেসম্যান, কালো টাকার মালিক, বেশি শক্তি যাদের কাছে আছে, যাদের অনেক লোক বল আছে, যারা সব কিছু কিনে নিতে পারবেন, এরকম লোককে দেওয়া শুরু করলেন। যে কারণে আপনি দেখবেন যে 2008-এর পার্লামেন্টে এবং তার আগেও পার্লামেন্টে 70%-এর বেশি ব্যবসায়ীরা চলে আসছিলেন। তো ব্যবসায়ীরা কীভাবে আসেন? তারা রাজনীতি করছেন না, কোনো কাজ করছেন না, মিছিল করলেন না, মিটিং করলেন না, কোনো রাজনৈতিক নির্যাতনের শিকার হলেন না, তাহলে তারা টাকা দিয়ে এই নমিনেশনগুলো কিনতেন। সো রাজনীতিতে টাকার ব্যবহার নিয়ে কোনো সন্দেহ নেই, টাকা থাকবে, টাকার ব্যবহার হবে। এবং এই যে এই এত 2500 কোটি টাকা প্লাস আরও 4,500 কোটি টাকা, এটাও ব্যবহার হতে পারে। বাট এই ব্যবহার করার মধ্যে দিয়ে যে দেশে একদম অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে এবং একটা সরকারের পতন ঘটে আবার যে সরকার চলে গেছে সেই সরকার ফিরে আসবে, এরকমটা খুব সাধারণ সরলীকরণ। এখন যেটা আলোচনার বিষয় হলো যে আপনি ধরেন আওয়ামী লীগ অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে পারে বা করার চেষ্টা করবে, এটা যারা বলেন তারা হয়তো তাদের অনেক তথ্য আছে, তারা বলতেই পারেন এবং এটা করার চেষ্টাও করতে পারে। এখানে আওয়ামী লীগকে যখন আপনি সব কিছুর বাইরে রাখবেন, যেমন জামাতকে যখন সব কিছুর বাইরে রাখা হয়েছিল, জামাত কি বসেছিল? জামাত তো ঘুমায়নি, জামাত তাদের মতো করে গোপন রাজনীতি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কী হয়েছে এখন সব প্রকাশ পাচ্ছে না। তাদের ভিপি ক্যান্ডিডেটরা একসময় ছাত্রলীগের অনুসারী ছিল এবং তাদের ছাতার তলে যে নানান ধরনের কাজ করেছে, নানান ধরনের অত্যাচার নির্যাতনের সাথেও যুক্ত ছিল। তো এই আওয়ামী লীগকে আপনি বাইরে রাখবেন এবং কতদিন রাখবেন, এটার উপর নির্ভর করবে যে এই অস্থিতিশীল পরিস্থিতিটা বিশৃঙ্খলা এবং ষড়যন্ত্রের মধ্যে দিয়ে হবে কিনা। দেশে যদি একটা নির্বাচন হয় এবং সেই নির্বাচন যদি ইনক্লুসিভ হয় এবং আওয়ামী লীগের যারা দোষী, যারা অন্যায় করেছেন,
যারা হত্যাযজ্ঞের সাথে জড়িত, সেটা আওয়ামী লীগের রাজনীতিবিদও হতে পারেন, পুলিশ হতে পারে, প্রশাসন হতে পারে, যে কেউ হতে পারে, মিলিটারি সদস্যদের কেউ কেউ হতে পারে, তাদের আপনি বিচার করেন। যারা অর্থ পাচার করেছেন বিচার করেন, যারা দুর্নীতি করেছেন তাদের বিচার করেন। সুতরাং একটা হলো বিচারিক প্রক্রিয়া, এবং এই বিচারিক প্রক্রিয়ায় যারা অপরাধী তাদের অবশ্যই বিচার করবেন। কিন্তু আওয়ামী লীগের যে সমর্থন, যে 40% বা 45% ছিল, সেটা আপনি সবচেয়ে যারা আওয়ামী লীগকে অপছন্দ করে, যারা মোটামুটি ঘৃণা করে, তারাও এটাকে এখনও 20%-এর বেশি নামাতে পারেনি, 20%-এর নিচে নামাতে পারেনি। তো এই 20% মানে কি? আপনি ভোটারের কথা যদি চিন্তা করেন তাহলে 2.5 কোটি 3 কোটি ভোটার। আপনি যদি জনগণের কথা চিন্তা করেন তাহলে 4 কোটি মানুষ। তো এই যে মানুষগুলো আছে, এগুলোকে আপনি একেবারে রাজনীতির যে ধারা, মূল ধারার বাইরে রাখবেন, কতদিন রাখবেন, কীভাবে রাখবেন, সেটাকে কি আপনি তাদেরকে রাজনীতি করার সুযোগ বা ইনক্লুসিভ নির্বাচনের মধ্য দিয়ে রাজনীতির মোকাবেলা করবেন, নাকি ভোটের মাধ্যমে তাদেরকে পরাস্ত করে তাদেরকে তাদের পার্টিটাকে আস্তে আস্তে ছোট করে ফেলবেন? যেভাবে মুসলিম লীগ ছোট হয়ে গেছে, খুব মানে একেবারে 8 বছরের মধ্যে শুরু হয়ে গেছিলো, 47 আর 56, তো 7-8 বছর পরেই দেখা গেলো যে মুসলিম লীগ ছোট হয়ে আসছে, এবং তারপরে ভুল রাজনীতির কারণে ছোট হয়ে গেছে। আওয়ামী লীগের রাজনীতি, তাদের যে ভুল ভ্রান্তি আছে, তাদের যে অন্যায় অবিচার আছে, সেগুলোকে জনগণের সামনে নিয়ে তাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার রাজনীতি করতে হবে। রাজনীতি দিয়ে রাজনীতিকে মোকাবেলা করতে হবে। আপনি জোর করে ডিলিট করার চেষ্টা, নির্মূল করার চেষ্টা, বিলীন করে দেওয়ার চেষ্টা, এটা পৃথিবীর কোথাও সফল হয় না। ইভেন ছোট ছোট পার্টির ব্যাপারেও সফল হয় না। ছোট ছোট যে পার্টি থাকে, যারা ধরেন যে পৃথিবীর দেশে দেশে ডানপন্থী কতগুলো উগ্র গোষ্ঠী আছে না, যারা আমেরিকা আছে, শ্বেতাঙ্গ গোষ্ঠী অনেক অনেক জায়গায় আছে, তাদেরকেও পর্যন্ত নিষিদ্ধ করে নির্মূল করা যায় না, তাদের প্রভাব থাকে। সুতরাং ওইটাকে আপনি একটা কালচারাল রেভলিউশন বা সংস্কৃতি দিয়ে, এবং রাজনৈতিক সংস্কৃতি দিয়ে, এবং গণতান্ত্রিক সংস্কৃতির কথা বলছিলেন, কিন্তু আমরা তো দেখছি যে পতিত স্বৈরাচার এই মুহূর্তে ভারতে অবস্থান করছে, এবং ভারতের মাটিতে বসে যদি নির্বাচন বানচালের ষড়যন্ত্র করে, সেখানে ভারতের সমর্থন কিংবা উৎসাহ ছাড়া সম্ভব হবে কি? আমরা তো দেখছি যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভারতে পালিয়ে অবস্থান করছে এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছে, এমন অভিযোগও এসেছে। হ্যাঁ, এটা তো অভিযোগ আসছেই। এখন যে আওয়ামী লীগের যেটা বললাম আমরা, যদি ওই যে 2.5 কোটি 3 কোটি ভোটার বা 5 কোটি মানুষের সমর্থন, সবাই তো ভারতে চলে যায় নাই। ভারতে আপনি হাতে গোনা 1 লাখ হবে কিনা সন্দেহ, 20,000 হতে পারে, 10,000 হতে পারে নেতারা, কিছু মন্ত্রী, কিছু এমপি, যারা আওয়ামী লীগের রাজনীতির নিয়ন্ত্রক। হ্যাঁ, নিয়ন্ত্রক। তারা হয়তো তাদের হাতে রাজনীতি নাও থাকতে পারে ভবিষ্যতে, যে তারা যে ভারতে অবস্থান করছেন, ভারতে বসেই ষড়যন্ত্র করে পুরো দলটা তাদের নিয়ন্ত্রণে থাকবে, এটা নাও হতে পারে। আপনি সেখানে কাজ করেন না কেন? কাজ তো করতেই পারেন। একটা কি ওই যে আওয়ামী লীগ, একটা শুদ্ধ আওয়ামী লীগের কথা আলোচনা আসছিল না, আমাদের ছাত্র সমন্বয়করা বললেন না যে আমাদের জেনারেল ওয়াকার সাহেব তাদেরকে নাকি রিডিফাইন্ড আওয়ামী লীগ, এইটা রিফাইন্ড আওয়ামী লীগ। তো এই রিফাইন্ড আওয়ামী লীগ, আপনি ওটা তো একটা অল্টারনেটিভ হতে পারতো। আমি জানি না যে এই অল্টারনেটিভ নিয়ে আমরা এখনও চিন্তা করছি কিনা। আমরা তো খুব মানে বাঙালি জাতি হিসেবে, এবং আমরা রাজনীতিবিদ যারা আছেন তারা তো খুব ইমোশনাল। আমরা হঠাৎ করে আমাদের যা মনে হয় এটাই আমরা মনে করি, এটাই জনগণের কথা। কিন্তু 2014 নির্বাচনের আগের বাস্তবতা যদি আমরা তুলে ধরি, আমরা তখন অভিযোগ শুনেছিলাম ভারতের পররাষ্ট্র সচিব সুজাতা সিং এর নির্বাচন কেন্দ্রিক প্রভাবের কথা। সামনের নির্বাচন সামনে রেখে ভারত অন্য কোনো সমীকরণ করছে কি? এখন ভারতেরটা আমরা প্রকাশ্য দেখছি না, আমরা তো আমেরিকারটা প্রকাশ্য দেখছি। যেমন ফরাজ মাজার, যে ওনাদের গুরু চিন্তক, উনি কি বলেছেন? উনি বলেছেন যে দেশে দুইজন মীর জাফর, এক মীর জাফরের সময় আমাদের স্বাধীনতা ইংরেজদের কাছে চলে গেছে, এখন দ্বিতীয় মীর জাফরের সময় আমাদের স্বাধীনতা উত্তরের দিকে চলে গেছে, এবং উনি ইঙ্গিত করছেন আমেরিকার কাছে চলে গেছে, আমেরিকান সাম্রাজ্যবাদের হাতে চলে গেছে। তো আপনি তো এখন ক্রিয়াশীলকে, এখন তো বারবার প্রশ্ন উঠে যে ওই যে কক্সবাজারে গেলেন ছাত্র নেতারা, তাদের ওই যে রাজনৈতিক নেতারা, এখন ছাত্র নেতা বলা উচিত না, তো তারা নাকি কার সাথে দেখা করতে গিয়েছিলেন। তারা তো, আমি তো তখনই বলেছি যে একজন মানুষের রিল্যাক্স হতে পারে, ছুটি কাটাতে যেতে পারেন, তারা সমুদ্রের কাছে কিছু উদারতা শিখতে যেতে পারেন। তারপরে আবার যখন তাসনিম যারা নেপালে গেলেন, তখন উনি কার সাথে বৈঠক করছেন এটা তো মিডিয়াতে আসছে। কূটনৈতিক তৎপরতার কথা তো আমরা প্রায়শই শুনি। এখন আপনি যুক্তরাজ্যেও কিন্তু সুজাতা সিং তো নাই, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক করেছেন ভারপ্রাপ্ত যুক্তরাজ্যের যে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত। তো তার মানে কি এখন কারা অ্যাক্টিভ আছে? তার মানে আমাদের দেশে আমরা রাজনীতিটা আমাদের নিয়ন্ত্রণে রাখি নেই। আমরা আমাদের রাজনীতির মধ্যে আমাদের সরকার গঠন, আমাদের গণতন্ত্র, আমাদের সুশাসন, এই সব কিছুর মধ্যে আমরা বিদেশিদের কথা
শুনেছি বা বিদেশিদের কথা বলার সুযোগ দিয়েছি বা বিদেশিদের নাক গলানোর সুযোগ দিয়েছি। ভারত অবশ্যই নাক গলিয়েছে। সুজাত সিং যেটা করেছে ওটা অবশ্যই নিন্দনীয়, কিন্তু এখন তাহলে আমাকে এটাও নিন্দা করতে হবে যে এখনকার আমেরিকান রাষ্ট্রদূত ভারপ্রাপ্ত উনি যা করছেন তাহলে উনি কি করছেন, বা পাকিস্তানি রাষ্ট্রদূত যদি করেন বা আরও অন্য দেশের রাষ্ট্রদূতরা যদি করেন, সেটাকে তো অবশ্যই আমাদেরকে একটা ক্লিয়ার কাট পিকচার দিতে হবে যে না, এটা করা ঠিক না। আমাদের রাজনীতি, আমাদের নির্বাচন, আমাদের যে যা কিছু হবে সেটা আমাদের সরকারকে, আমাদের রাজনৈতিক দলগুলোকে, আমাদের জনগণকে ঠিক করতে দেন। সেটা তো অবশ্যই আমরা দাবিও করতে পারি, এটা আশাও করতে পারি। আমরা বারবার রাজনৈতিক অঙ্গনে এই সমালোচনাটা শুনেছি যে ভারতের আমাদের রাজনীতিতে নগ্ন হস্তক্ষেপের কথা, এই অভিযোগ আমরা বারবার শুনেছি। কিন্তু শুধু যদি এমনটি হয় যে পক্ষ পরিবর্তন হলো, তাহলে আদতে কি পরিবর্তন হলো? না, আদতে পরিবর্তন হবে না। মৌলিক পরিবর্তন করতে হলে তো আপনাকে অপেক্ষা করতে হবে, এবং মৌলিক পরিবর্তনের জন্যেই সংস্কার নিয়ে আলোচনা হচ্ছিল। তো সেই সংস্কার আলোচনায় আপনি যতদূর গেছেন সেখানে কিন্তু অনেক বিষয়ে ঐক্যমত্য হয়েছে। ওই ঐক্যমত্যের ভিত্তিতে আমাদের এখন এগিয়ে যেতে হবে। এখন আপনি ওই অমুক তাহলে ওই গল্পের মতো, নেকড়ের আর মেষশাবকের গল্পের মতো যদি হয় সেটা তো হবে না। আপনি এখন যদি বলেন যে বিএনপি তো আগেও দেখেছি তারা ফ্যাসিবাদ ছিল, তারা নিজেরাও তো অনেক অন্যায় করেছে, এখন নির্বাচন হলে বিএনপি মাঠ দখল করে ফেলবে, তাদের অনেক সংস্কার নিয়ে অনেক আলোচনা হচ্ছে, কিন্তু আলোচনায় আমরা সমাধান সূত্রে কেন পৌঁছাতে পারছি না? সমাধান সূত্রে পৌঁছানো সম্ভব, আপনি তো সমাধান সূত্রে পৌঁছাতে পারছেন না বিকজ আপনি এটা নিয়ে একটা জোর জবরদস্তি করছেন। এটাকে একেবারে কোরআন হাদিস বাইবেলের পর্যায়ে নিয়ে যাচ্ছেন যে কোনো ধরনের পরিবর্তন করা যাবে না, শুধু শব্দ পরিবর্তন করা যাবে। সংবিধানের উপরে স্থান পেতে পারে কিনা কোনো রাজনৈতিক সমঝোতার দল? অবশ্যই না, অবশ্যই না, অবশ্যই না। বিএনপির প্রশ্ন, এটা তো একজন নাগরিক হিসেবে আমার প্রশ্ন। সংবিধানের উপরে তো অন্য কোনো ডকুমেন্ট স্থান পেতেই পারে না। আপনি এটা তো চাইলেই হবে না, এবং আপনি এই সংবিধানের সাথে যে সমস্ত জিনিস কানেক্টেড সেগুলো তো আপনি এখন পরিবর্তন করতে পারবেন না। এটা আপনাকে পলিটিক্যাল যদি নির্বাচন হয়, যেটা নিয়ে আমরা এতক্ষণ কথা বললাম যে নির্বাচন আদৌ হবে কিনা, বানচালের চেষ্টা হচ্ছে কিনা, ষড়যন্ত্র হচ্ছে কিনা, তো যদি নির্বাচন হয় এবং নির্বাচনের মধ্য দিয়ে যে পার্লামেন্ট গঠিত হবে সেখানে আপনি ওই সংবিধানের পরিবর্তনের বিষয়গুলা, সংশোধনের বিষয়গুলা সেখানে ঠিক করতে হবে। তার আগে তো আপনি ঠিক করতে পারবেন না। আপনি একটা সনদ তৈরি করলেন আর কয়েকটা রাজনৈতিক দল সাইন করলো, এটাই জনগণের ইচ্ছা হয়ে গেলো, এটা ভাবার তো কোনো কারণ নেই। জনগণের ভোটের মধ্য দিয়ে গড়ে তোলা পার্লামেন্ট আর এখন যেভাবে আমরা সংস্কার করছি সেটা সমান বা তার উপরে, এটা ভাবার কোনো কারণ নেই। সাম্প্রতিক সময় আমরা একটা আলোচনা দেখলাম যে নির্বাচনের সাথে জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট করা যায় কিনা, সেই বিষয়ে কিন্তু ইতিমধ্যে বিএনপি স্থায়ী কমিটির সদস্য বলেছে যে গণভোট গণপরিষদের দাবি অবাস্তব। হ্যাঁ, অবশ্যই অবাস্তব। কেন, আমরা তো গণপরিষদ নিয়ে আলোচনা করছি না এখন, সেটা অবশ্য সনদের আলোচনা নেই। গণভোট একটা আলোচনা আছে, মানে গণভোট করতে হলেও তো আমাদের সংবিধান সংশোধন করতে হবে। আপনি যদি গণভোট করতে চান তাহলে সংবিধান সংশোধন করে তারপর করতে হবে, তার মানে আপনাকে একটা পার্লামেন্টারি নির্বাচন আগে করতে হবে। আর গণপরিষদ নির্বাচনের তো এটা প্রশ্নই আসে না, কারণ এটা পার্লামেন্টারি নির্বাচন হবে আমাদের সংবিধান অনুসারে। আর গণভোটের আমাদের অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতা 1979 সালে জেনারেল জিয়াউর রহমানের সময় হয়েছে এবং 1985 সালে জেনারেল এরশাদ সাহেবের সময় হয়েছে। তো গণভোট কেমন ছিল, কত প্রকার, কীরকম, এবং ঢোল তবলা বাজিয়ে গান বাজনা করেও জনগণকে ভোট দিতে আনা যায়নি, বাট তার উপরে 80-90%, 90-এর উপরে ভোট পড়েছিল এবং হ্যাঁ ভোট পড়েছিল 98%। সো এইরকম গণভোট তো, এই তামাশার গণভোটের তো কোনো দরকার নেই। গণভোট আমরা এই সাধারণ একটা ভোট করে, নর্মাল একটা এক ব্যক্তি এক ভোট এবং কনস্টিটিউশনে ঠিক করে সেই বেসিক ভোটিং সিস্টেমটাই আমরা এখন পর্যন্ত চালু করতে পারলাম না। আমাদেরকে বেসিকে থাকতে হবে। এখন বেসিক থেকে আপনি ওই যে পিআর করতে পারবেন সেটার জন্য অপেক্ষা করতে হবে। আপনি 5টা নির্বাচন ভালো করেন, তারপরে এইসব গণভোট, পিআর, অনেক কিছু আপনি করতে পারবেন। তো এটা করতে পারেন, একটা গণভোট করতেও তো 2,500 কোটি টাকা খরচ হবে। আপনি তো এটা তামাশা করার জন্য আপনি গণভোট করতে পারেন না। সুতরাং আমরা এইসবে আলোচনা না, যে জনগণের মতামতের প্রতিফলন হবে কিনা সেটাও তো নিশ্চয়ই ভাবতে আনতে হবে। অফকোর্স ভালো, জনগণের মতামতের পরিবর্তন হবে না তো, জনগণ তো ভোট দিতে আসে না, তো জনগণের কি ঠেকা পড়ছে? এটা তো হয়নি, আমাদের দেশে 2বার গণভোট হয়েছে, তো আমরা দেখেছি। তো সুতরাং ওই গণভোটে কি হয়েছিল এটা আমরা সবাই জানি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবু আলম শহীদ খান। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে দর্শক শেষ করছি দেশ সম্প্রতিকের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।